হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিএনএ এবং আরএনএ এর গঠন পড়েছিলাম। ডিএনএ এবং আরএনএ এর গঠন সম্পর্কে একটি ধারণা লাভ করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হলো আরএনএ এর বিভিন্ন টাইপস। আরএনএ বিভিন্ন, আমরা যে আরএনএ স্ট্রাকচার পড়েছি, কি পড়েছিলাম যে আরএনএ হচ্ছে এরকম একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার যার পোলারিটি থাকে 3' বা 5', একদিকে 3' থাকে একদিকে 5' থাকে। আরএনএ একটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, যেখানে ডিএনএ হলো একটি ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। এটা আমরা পড়েছি। তো আমরা এটাও জানি, মোটামুটি আমাদের কনসেপ্ট আছে যে ডিএনএ, একটা ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয় কিসের মাধ্যমে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাই তো? ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর এই আরএনএ থেকে কি তৈরি হয় আমরা জানি, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই আরএনএ স্ট্রাকচার আমরা পড়েছি, ডিএনএ স্ট্রাকচার পড়েছি, তাই তো? এবার আমরা যেটা পড়ব এটা হচ্ছে এই যে আরএনএ, এই আরএনএর বিভিন্ন টাইপস হয়, বিভিন্ন ধরনের আরএনএ হয়। যেমন হচ্ছে তোমার siRNA, ঠিক আছে, snRNA, snORNA, rRNA, mRNA, miRNA, হ্যাঁ, তারপরে হচ্ছে টিআরএনএ। এরকম আরএনএর অনেক টাইপ আছে, অনেক ধরনের আরএনএ হয়। তো আমাদের সিলেবাসে এতগুলো আরএনএ টাইপস আমাদের সিলেবাসে নেই। আমাদের রেস্ট্রিক্টেড কতগুলো আছে আমরা সেইগুলোই পড়ব। এক হচ্ছে আরআরএনএ আমাদের সিলেবাসে আছে, এটা আমরা পড়ব। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এটা আছে, এটা আমরা পড়ব। আর হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এই আরএনএ তিনটে, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আর হচ্ছে টিআরএনএ। এই তিন টাইপের আরএনএ আমরা পড়ব। কেমন? তো চলো শুরু করি আমরা। ঠিক আছে, শুরু করি। তো আমাদের পড়ার কথা কি? আরআরএনএ, এমআরএনএ আর টিআরএনএ। আরআরএনএ পড়ব, এমআরএনএ পড়ব আর টিআরএনএ পড়ব। তো এখান থেকে আমরা কি কি পড়ব? আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরএনএ প্রকারভেদ থেকে আমরা প্রত্যেকটা যে আরএনএ আছে সবগুলোর কি পড়ব? প্রথম কথা হচ্ছে আমরা তার স্ট্রাকচার পড়ব, প্রত্যেকটার স্ট্রাকচার পড়ব বা গঠন যাকে বলছি, গঠন পড়ব 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা আরএনএর গঠন পড়লে তার সঙ্গে আমাদের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো পড়া হয়ে যাবে। বৈশিষ্ট্যের মধ্যে গঠনও একটা পড়ছে বৈশিষ্ট্য। 3 হচ্ছে প্রত্যেকটা আরএনএর কাজ বা ফাংশন। এই তিনটে জিনিস মেনলি আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। সিম্পলি পড়তে হবে, আমাদেরকে অত হেডেক নেওয়ার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই, সিম্পলি পড়বো আমরা। যে প্রথম যেটা আছে 1 নাম্বার আরআরএনএ। আরআরএনএ, এই আরআরএনএ নামটা কোথা থেকে এসেছে? রাইবোজোমাল আরএনএ। আর কথাটা কোথা থেকে এসেছে? রাইবোজোম। রাইবোজোম, এই রাইবোজোম কথাটা থেকে এসেছে আর, তো রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ নামটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কেন এই আরএনএটা কি, কোথায় থাকে, কিরকম, সব বুঝতে পেরে যাব। দেখো, রাইবোজোমাল আরএনএ মানে হচ্ছে যে আরএনএটা রাইবোজোম গঠন করে, যে আরএনএটা রাইবোজোম গঠন করে সে আরএনএটাকে বলা হয়
রাইবোজোমাল আরএনএ। আমরা জানি রাইবোজোম ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুই প্রকারের হয়। ইউক্যারিওটিকে থাকে 80S আর 80S আরআরএনএ থাকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, আর হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে 70S টাইপের হয়, তাই তো। আর রাইবোজোম ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S টাইপের হয়। ইউক্যারিওটিকে দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে 40S সাব ইউনিট থাকে আর একটা হচ্ছে 60S সাব ইউনিট থাকে রাইবোজোমে। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকে একটা হচ্ছে 30S সাব ইউনিট আর একটা হচ্ছে 50S সাব ইউনিট। তো এই যে রাইবোজোমের যে সাব ইউনিটগুলো বা টোটাল রাইবোজোমটা, সেটা গঠন হয় হচ্ছে আমাদের এই আরআরএনএ দিয়ে, আর তার সঙ্গে কিছু রাইবোজোমাল প্রোটিন থাকে। কিছু রাইবোজোমাল প্রোটিন আর আরআরএনএ মিলেই তৈরি করে হচ্ছে এই রাইবোজোম, ঠিক আছে। এবার এই রাইবোজোম কিসে হেল্প করে, কোন কাজে হেল্প করে, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সংশ্লেষ করে। তো প্রোটিন সিনথেসিসে সাহায্য করে হচ্ছে এই রাইবোজোমাল আরএনএ আরআরএনএ। কিভাবে? আমরা জানি যে রাইবোজোম সে রাইবোজোম প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোম হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ দিয়ে তৈরি। তাহলে আরআরএনএ কিসে সাহায্য করে? প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। বুঝতে পেরেছো? এই মোটামুটি আর রাইবোজোমাল আরএনএ সম্পর্কে এই ধারণাটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে রাইবোজোমের আরআরএনএ হচ্ছে এখান থেকে রাইবোজোমাল আরএনএ এখান থেকে নাম এসছে, কারণ রাইবোজোমাল আরএনএ কেমন হচ্ছে, কারণ এটা রাইবোজোম গঠন করে। রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। কিভাবে? তোমরা সবাই জানো যে এটা একটা যদি এমআরএনএ হয়, ঠিক আছে, এই এমআরএনএর উপরে রাইবোজোম এসে অবস্থান করে। রাইবোজোম এসে এই এমআরএনএর উপর অবস্থান করে। অবস্থান করার পর পলিরাইবোজোম, রাইবোজোম আর এমআরএনএ গঠনটাকে বলা হয় পলিজোম বা যখন অনেকগুলো থাকে গঠন করে একসঙ্গে একটা এমআরএনএ তখন সেটা বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। তো এই রাইবোজোম এমআরএনএর উপর অবস্থান করে, অবস্থান করার পর যখন ধীরে ধীরে 5 প্রাইম থেকে, এটা যদি 5 প্রাইম হয় এমআরএনএ, এটা যদি 3 প্রাইম হয়, তো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যেতে থাকে আস্তে আস্তে, আর থেকে প্রোটিন তৈরি করে। এগুলো আমরা পরবর্তীকালে পড়বো, এই চ্যাপ্টারটি আছে যেটা বলা হয় ট্রান্সলেশন। তো সেটা পড়ার আগে আমি জাস্ট যেহেতু রাইবোজোমাল আরএনএ পড়ছি এখানে, তাই সেটার কনসেপ্ট আমরা নেব। তো কি হয়, এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় সেখানে আরআরএনএ সাহায্য করে, ঠিক আছে। কিভাবে সাহায্য করে? রাইবোজোম অবস্থান করে এমআরএনএর উপরে, তারপরে সেই রাইবোজোম প্রোটিন তৈরি করে। এবার হচ্ছে রাইবোজোম কি নিয়ে তৈরি? রাইবোজোম আরআরএনএ নিয়ে তৈরি। তাহলে প্রোটিন সিনথেসিসে কে সাহায্য করছে? রাইবোজোম কিন্তু তৈরি আরআরএনএ দ্বারা। অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসে সাহায্য করছে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। বুঝতে পেরেছো? এই রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ এর স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাচ্ছে প্রথম কথা কি আমরা বলেছি যে আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বলেছিলাম আগের ক্লাসে। তাহলে রাইবোজোমাল আরএনএ নিশ্চয়ই একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার এরকম। কিন্তু রাইবোজোমাল আরএনএ মাঝে মাঝে এরকম, ধরো রাইবোজোমাল আরএনএ আছে, ঠিক আছে, এটা মনে করো একটা রাইবোজোমাল আরএনএ। এবার যে জায়গায় দুটো স্ট্র্যান্ড খুব কাছাকাছি থাকে সেখানে কখনো কখনো ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার দেখা যায়। এখানে যদি একটা ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার দেখা যায়, তাহলে রাইবোজোম আরএনএ এর মধ্যে কি কি থাকে? আরএনএ এর মধ্যে থাকে এক হচ্ছে অ্যাডেনিন, দুই হচ্ছে গুয়ানিন, আর অ্যাডেনিন তো বললাম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে এই জায়গাগুলো যদি ডাবল বন্ড হয়, যদি হাইড্রোজেন বন্ধন গঠন হয়, তাহলে এদিকে অ্যাডেনিন থাকলে এদিকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, এদিকে গুয়ানিন থাকলে এদিকে সাইটোসিন থাকবে, এদিকে ডবল হাইড্রোজেন বন্ড, এখানে ট্রিপল হাইড্রোজেন বন্ড এরকমভাবে অবস্থান করবে। তো এই রাইবোজোমাল আরএনএর সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, কিন্তু কোথাও কোথাও এরকম ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার তৈরি হওয়ার ফলে এই যে একটা দেখো লুপ আকৃতির স্ট্রাকচার তৈরি হয়েছে, এইরকম লুপ আকৃতির স্ট্রাকচার তৈরি হয়ে যায়।
দিস ইজ অল অ্যাবাউট আরআরএনএ। ঠিক আছে, এটুকু আমাদের যথেষ্ট। এরপরে আমরা কি পড়ব, পরবর্তীতে কি আছে, এমআরএনএ। কি বললাম, এমআরএনএ। এমআরএনএ নামটা কোথা থেকে এসেছে, এম কেন বলছি এটাকে, এম কথার অর্থ হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জার আরএনএ। মেসেজ মানে তোমরা সবাই জানো বার্তা, তো সেখান থেকে এসছে বার্তা, বার্তা থেকে এসছে এই কথাটা। তো মেসেজ, কিছু মেসেজ নিশ্চয় এই আরএনএ দেয় আমাদেরকে, কিছু মেসেজ এই আরএনএ নিশ্চয় প্রদান করে, সেই জন্য একে মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে। এই যে মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ কেন বলা হচ্ছে, কি মেসেজ দেয়, কি বার্তা প্রেরণ করে, বলছে এই যে আরএনএটা, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এ হচ্ছে, মনে করো এটা যদি একটা ডিএনএ হয়, ঠিক আছে, এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে কি ধরনের প্রোটিন তৈরি হবে সেইটা ইন্ডিকেট করে এই এই আরএনএটা। মানে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয় নাকি, না, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয় না, কিন্তু ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় আমরা জানি। ডিএনএ থেকে প্রথমে একটা এমআরএনএ তৈরি হয়, এই এমআরএনএ থেকে পরবর্তীকালে এরকম একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে পরবর্তীকালে প্রোটিন তৈরি হয়। আমি একটু আগে দেখালাম প্রোটিন তৈরি হয়। তাহলে এই যে ডিএনএ থেকে তো অ্যাকচুয়ালি প্রোটিনটা তৈরি হচ্ছে এমআরএনএর মাধ্যমে, তাহলে এই ডিএনএ থেকে কি ধরনের প্রোটিন সিনথেসিস হবে বা তৈরি হবে সেটা কিন্তু সেই বার্তাটা কে দিচ্ছে, সেটা হচ্ছে এই এমআরএনএ দিচ্ছে, এই আরএনএটা দিচ্ছে, যে কারণে এই আরএনএটার নাম দেওয়া হয়েছে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন বার্তাবহ বলা হচ্ছে, কিভাবে বার্তাটা প্রেরণ করছে বা মেসেজটা কিভাবে দিচ্ছে। এই প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে গেলে তোমাদেরকে ট্রান্সলেশন পদ্ধতিটা খুব ভালোভাবে জানতে হবে, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানতে হবে হচ্ছে কোডন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তাহলে এই এমআরএনএ-কে কেন মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে বা এমআরএনএ কেন বলা হচ্ছে, অন্য কোনো কিছু কেন বলা হচ্ছে না, সেটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো যেহেতু এটা আমাদের সিলেবাসে আছে ট্রান্সলেশন এবং কোডনগুলো, সেইগুলো পড়ার পর আমি তোমাদেরকে বলবো যে কেন একে মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে বা এমআরএনএ বলা হচ্ছে। এখন যদি বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না, বুঝতে পেরেছো। অফলাইন ক্লাস হলে হয়তো এখনই বলে দিতাম, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস, সীমিত টাইমের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে, তাই এখন আমি বলছি না, ঠিক আছে। আমি জাস্ট বলে দিচ্ছি, মানে ডিটেলসে বোঝাচ্ছি না। দেখো এই যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, সে বেসগুলো থাকে। এবার এই ডিএনএ এর মধ্যে ধরো এখানে ধরো অ্যাডেনিন আছে, এখানে থাইমিন আছে, এখানে গুয়ানিন আছে। এই ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, তাহলে যেখানে অ্যাডেনিন ছিল সেখানে হয়ে যাবে থাইমিন, আর যেখানে থাইমিন ছিল সেখানে হয়ে যাবে ইউরাসিল, বুঝতে পেরেছো। আর সরি ভুল বললাম, যেখানে অ্যাডেনিন আছে সেখানে হয়ে যাবে ইউরাসিল, আর যেখানে থাইমিন আছে সেখানে হয়ে যাবে অ্যাডেনিন, যেখানে গুয়ানিন আছে সেখানে হয়ে যাবে সাইটোসিন। এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই জায়গাটা দেখো, এখানে এই এমআরএনএর সিকোয়েন্সটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে ডিএনএর মধ্যে কি ছিল, যে এমআরএনএটা যে ডিএনএ থেকে এসছে সেই ডিএনএ সিকোয়েন্সটা কি ছিল সেটা আমরা সহজেই বুঝে যাব। এটা আমরা জানি না, বলে দিতে পারবো যে এই এমআরএনএর প্রথমে ছিল অ্যাডেনিন, তারপর ছিল থাইমিন, তারপর হচ্ছে গুয়ানিন। দেখো অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন ছিল। তাহলে এই ডিএনএর মধ্যে কি কোডন ছিল বা কি বেস পেয়ারগুলো ছিল সেটা এই এমআরএনএ-কে দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই যে এটা একটা কোডন হলো, এই কোডন থেকে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, তারপরে কোডন থেকে কোডন বলতে তিনটে বেস পেয়ার নিয়ে একটা কোডন, তাহলে এই বেস একটা কোডন, এরকমভাবে এই কোডন একটা অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করবে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে আবার পরের কোডন আরেকটা অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করবে, পরের কোডন আরেকটা অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করবে, পরের কোডন অন্য একটা ইন্ডিকেট। কোডন কি জিনিস,
আমরা কোডন ক্লাসে ভালোভাবে বুঝবো। ঠিক আছে, তো তারপরে এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে একটা পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হবে। তাহলে এই প্রোটিনটা অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হচ্ছে? ডিএনএ থেকে তৈরি হচ্ছে। কার মাধ্যমে? এমআরএনএর মধ্যে। এবং এই এমআরএনএটা ইন্ডিকেট করছে যে এই ডিএনএ থেকে কি ধরনের প্রোটিন তৈরি হবে, তাই না? সেই জন্য, অর্থাৎ সে একটা মেসেজ বহন করছে, সেই জন্য এই আরএনএটাকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। ঠিক আছে, খুব সংক্ষেপে বললাম। এবার এই এমআরএনএর গঠনটা আমাদেরকে পড়তে হবে। বোঝা গেছে? একটা এমআরএনএর গঠন যদি আমরা দেখি তাহলে দেখতে পাওয়া যায় একটা ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয়, এরকম একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ হয়, যার এই দিকটাতে থাকে হচ্ছে এরকম একটা ক্যাপ, যেটাকে বলা হয় 5', এটা 5', এটাকে 3', এইটাকে বলা হয় 5' ক্যাপ। ঠিক আছে, আর 5' ক্যাপের পরবর্তী একটা রিজিয়ন থাকে, মোটামুটি এই পর্যন্ত মনে করো, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় 5' ইউটিআর। 5' ইউটিআর। ইউটিআর মানে কথা, ইউটিআর কথার অর্থ কি? ইউটিআর কথার অর্থ হচ্ছে আনট্রান্সলেটেড। আনট্রান্সলেটেড ইউটিআর কথার অর্থ, অর্থাৎ এই অংশটা থেকে কোনো প্রোটিন তৈরি হয় না, তাই এটাকে বলা হয় আনট্রান্সলেটেড। ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন, আর আনট্রান্সলেটেড মানে হচ্ছে প্রোটিন তৈরি, সরি, ট্রান্সলেটেড মানে হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে, আর আনট্রান্সলেটেড মানে হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে না। অর্থাৎ এই অঞ্চলটা কোনো প্রোটিনকে ইন্ডিকেট করছে না, যে কারণে এটার অপর একটা নাম হচ্ছে নন কোডিং রিজিয়ন। নন কোডিং রিজিয়ন, এইরকম নন কোডিং রিজিয়ন একটা এমআরএনএর মধ্যে দুটো থাকে বলে এই পার্টটাকে বলা হয় নন কোডিং রিজিয়ন 1, আর 3' প্রান্তেও একটা নন কোডিং রিজিয়ন থাকে, আমরা পরপর যাচ্ছি। এই যে 5' ইউটিআর, অর্থাৎ 5' এর দিকে এই আনট্রান্সলেটেড রিজিয়নটা থাকে বলে এটাকে বলা হয় 5' ইউটিআর। তারপরে থাকে হচ্ছে একটা স্টার্ট কোডন, AUG, স্টার্ট কোডন থাকে, যেটা দিয়ে একটা প্রোটিন সিনথেসিস শুরু হয়। আমরা যখন ট্রান্সলেশন করব তখন এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রোটিন সিনথেসিসটা কি। এই স্টার্ট কোডন, তারপরে থাকে হচ্ছে একদম স্টার্ট কোডন অনেক দূর পর্যন্ত থাকে। স্টার্ট কোডনের পরে থাকে হচ্ছে শেষে একটা থাকে স্টপ কোডন। সেটা স্টপ কোডন 3 প্রকার হয়, একটা হচ্ছে UAG, একটা UGA অথবা UAA। এই 3 প্রকার স্টপ কোডন হয়, এর বেশি হয় না। 3টের মধ্যে যে কোনো একটা স্টপ কোডন এই জায়গাটাকে দখল করে থাকে, আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটাই থাকে, সেটা হচ্ছে AUG, কখনো কখনো GUG থাকে। ঠিক আছে, কিন্তু AUG নর্মালি থাকে এই কোডনটা। এবং যেখানে স্টপ কোডন আছে তার পরের যে রিজিয়নটা, সেখানে একটা অঞ্চল থাকে যেটাকে বলা হয়, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে 3' UTR বা নন কোডিং লোকাস বা রিজিয়ন, যা বলবো নন কোডিং লোকাস বা রিজিয়ন 2। 3' এর দিকে এই নন কোডিং অঞ্চলটা থাকে বা আনট্রান্সলেটেড রিজিয়ন থাকে বলে এটা বলা হয় 3' ইউটিআর। 5' এর দিকে থাকে বলে এটা বলা হয় 5' ইউটিআর। এবং সব শেষে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পলি এ টেল। পলি এ টেল কি? পলি এ টেল, পলি এ টেল মনে হচ্ছে এই যে রিজিয়নটা, এখানে অনেকগুলো অ্যাডেনিন পর 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 যুক্ত থাকে, দিয়ে একটা টেলের মতো দেখায় বলে এটা বলা হয় পলি এ টেল, অর্থাৎ অনেকগুলো অ্যাডেনিন যুক্ত একটা টেল। কার টেল? এমআরএনএ টেল।
এই গেল তোমার মোটামুটি একটা এমআরএনএর স্ট্রাকচার, বুঝতে পেরেছো? তার মধ্যে একটা এমআরএনএতে তোমার যেটা 5' ইউটিআর বা নন কোডিং রিজিয়ন 1, এখানে 10টা থেকে 100টা বেস থাকে। কতগুলো থাকে? 10টা থেকে 100টা পর্যন্ত বেস থাকে। কোথায়? এই 5' ইউটিআর বা নন কোডিং রিজিয়ন 1-এ। আর যেটা দেখছো একদম স্টার্ট কোডন থেকে শুরু করে স্টপ কোডন পর্যন্ত, স্টপ কোডনকে ধরে স্টার্ট কোডন আর স্টপ কোডন। স্টার্ট কোডন কেন বলা হচ্ছে? কারণ এখান থেকে ট্রান্সলেশন শুরু হয়, প্রোটিন সিনথেসিস শুরু হয়। আর এটাকে স্টপ কোডন কেন বলা হচ্ছে? কারণ এই কোডনটা থাকলে পরে এখানে ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়, এখানে বলা হচ্ছে স্টপ কোডন। এই টোটাল রিজিয়নটাই মোরাললেস প্রত্যেকটা এমআরএনএতে প্রায় 1500টা বেস থাকে। 1500টা বেস থাকে। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ 3' ইউটিআর 3'এর দিকে থাকে বলে বা নন কোডিং রিজিয়ন 1, এখানে 50টা থেকে 150টা বেস থাকে। আর যে পলি এ টেল যেটা বলছি অ্যাডেনিন থাকে অনেকগুলো, সেখানে কতগুলো থাকে? প্রায় 200 থেকে 250টা অ্যাডেনিন থাকে, বুঝতে পেরেছো? আর যেটা 5' ক্যাপিং দেখতে পাচ্ছ, এই 5' ক্যাপিং এর থাকে হচ্ছে একটা বেস থাকে, একটা স্পেশাল বেস থাকে, এটার নাম হচ্ছে 7-মিথাইল গুয়ানোসিন। 7-মিথাইল গুয়ানোসিন যুক্ত থাকে কোথায়? 5' ক্যাপে। এই যে 7-মিথাইল গুয়ানোসিন, তার মানে কি তোমাদেরকে আগের দিন গুয়ানিনের স্ট্রাকচার পড়িয়েছি, এইরকম একটা গুয়ানিনের স্ট্রাকচার হয়। সেই গুয়ানিনের স্ট্রাকচার এরকম একটা স্ট্রাকচার হয়। এই যে পজিশনটা, এটা হচ্ছে 7 নম্বর পজিশন। এই পজিশনে একটা মিথাইল গ্রুপ বা CH3 গ্রুপ যুক্ত থাকে গুয়ানিনের, বুঝতে পেরেছো? এবং সেই গুয়ানিনটা এই জায়গাটায় অবস্থান করছে, এই জায়গাটায় অবস্থান করছে। এটাকে বলা হচ্ছে, এই মিথাইল যুক্ত গুয়ানিন এই জায়গাটা অবস্থান করছে বলে এটাকে বলা হচ্ছে 7-মিথাইল গুয়ানোসিন। 7 নম্বর পজিশনে থাকে, এটাকে বলা হচ্ছে ক্যাপ। তাহলে 5' যে ক্যাপটা তৈরি হয় এমআরএনএর, এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? 7-মিথাইল গুয়ানোসিন দিয়ে তৈরি। এই গুয়ানোসিনটা তোমার এমআরএনএ তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তীতে এসে যুক্ত হয়, এটা আমরা যখন ট্রান্সলেশন করব তখন ডিটেলসে পড়ব। পরবর্তীতে এসে যুক্ত হয়, ডিএনএ থেকে সরাসরি আসে না, পরবর্তীতে এমআরএনএ তৈরি হয়ে যাওয়ার পর যুক্ত হয় এবং এখানে 5' বন্ডিং হয়। এই ব্যাপারগুলো আমরা যখন ট্রান্সক্রিপশন পড়ব তখন ডিটেলসে পড়ব, ঠিক আছে? তো গেল এই মোটামুটি একটা এমআরএনএর গঠন। একটা এমআরএনএ এরকম হয়। কাজ কি? এমআরএনএর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিসে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, ঠিক আছে? এই এমআরএনএর উপর রাইবোজোম এসে অবস্থান করে, রাইবোজোম অবস্থান করার পর এই এমআরএনএ থেকে এমআরএনএর সংকেত অনুযায়ী, অর্থাৎ এমআরএনএতে কি ধরনের কোডন আছে সেই অনুযায়ী একটা এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে? কার সাহায্যে হয়? টিআরএনএ এবং আরআরএনএ, অর্থাৎ রাইবোজোমের সাহায্যে এবং কতগুলো উৎসেচকের সাহায্যে, ঠিক আছে? কোথায় ঘটে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এটা নিউক্লিয়াসে ঘটে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোপ্লাজমে এই প্রোটিন সিনথেসিসটা ঘটে, ঠিক আছে? এটা গেল এই পর্যন্ত। এই যে প্রোটিন সিনথেসিস বারবার বলছি, অর্থাৎ এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। সেটা আমরা পড়ব, কখন পড়ব? পরবর্তীতে যখন আমরা সেন্ট্রাল ডগমা পড়ব, বা তিনখানা যে পদ্ধতি আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, যেটা তিনটেই আমাদের সিলেবাসে আছে, এগুলো যখন পড়ব তখন আমরা ওটা ডিটেলসে পড়ব। কেমন? আমরা জাস্ট এখন শুধু আরএনএ টাইপস পড়ছি, তাই এই বিভিন্ন ধরনের আরএনএ স্ট্রাকচারগুলো দেখব, ওকে? এরপরে যে আরএনএটা আমরা একটু নজর রাখবো সেটা হচ্ছে টিআরএনএ।
কি আরএনএ বললাম? টিআরএনএ। টিআরএনএ কেন এটাকে বলা হচ্ছে? এটার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি এসছে ট্রান্সফার কথাটা থেকে, ট্রান্সফার আরএনএ। তার মানে এখানে নাম দেখো ট্রান্সফার আছে, তার মানে এই আরএনএটা কিছু একটা ট্রান্সফার করে, যে কারণে এটাকে ট্রান্সফার আরএনএ বলা হয়। ট্রান্সফার আরএনএ ব্যাপারটা বুঝতে গেলে দেখো, যখন প্রোটিন সিনথেসিসের ব্যাপারটা দেখালাম, এটা যদি একটা এমআরএনএ হয়, তো এই এমআরএনএর উপরে সে রাইবোজোম অবস্থান করে তো রাইবোজোম অবস্থান করার পর এখান থেকে প্রোটিন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, এই অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সফার করতে হয়, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বয়ে নিয়ে এসে এভাবে যে যুক্ত করা, এই কাজটা করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ট্রান্সফার করার। সাইটোপ্লাজম থেকে নিয়ে সেভাবে ট্রান্সফার করে যুক্ত করে, মানে কোথায় ট্রান্সফার করা? রাইবোজোম এবং এমআরএনএ যে কমপ্লেক্স, সেখানে এসে ট্রান্সফার করে যুক্ত করা। এই কাজটা করে হচ্ছে এই এই আরএনএটা, যে কারণে একে বলা হয় ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ঠিক আছে, এই হচ্ছে টিআরএনএর কাজ, যেটা প্রোটিন সংশ্লেষণের সময় এরকমভাবে অ্যামাইনো অ্যাসিডগুলিকে বহন করে পরপর সংযুক্ত করে। ঠিক আছে, সেখান থেকে এর নাম হয়েছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তো এই টিআরএনএর স্ট্রাকচার স্টাডি করতে গিয়ে আমাদেরকে হবে, তো টিআরএনএর স্ট্রাকচার স্টাডি করতে গিয়ে দেখা যাচ্ছে যে নর্মাল যে আরএনএ গুলো আমরা পড়ছি, তার তুলনায় এর স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। কিরকম? এর স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা ক্লোভার লিফের মতো। ক্লোভার লিফের স্ট্রাকচার কিরকম? ক্লোভার লিফ হয় তোমাদের এই রকম একটা স্ট্রাকচার। এটা যদি একটা পাতা হয় তাহলে কিরকম হবে? এইরকম একটা স্ট্রাকচার হচ্ছে ক্লোভার লিফের, এরকম দেখতে অনেকটা। তো টিআরএন এর স্ট্রাকচারটাও ঠিক এইরকম ক্লোভার লিফের মতোই হয়। বুঝতে পেরেছো কিরকম? যে এটা যদি একটা টিআরএন এর ছবি আঁকছি, দেখো যে একটা টিআরএন এর স্ট্রাকচার মোটামুটি আমি আঁকছি, এইরকম একটা স্ট্রাকচার টিআরএন এর হয়। বুঝতে পেরেছো? তো দেখো অনেকটা এই লিফের স্ট্রাকচারের মতো দেখাচ্ছে, এটাকে তুমি উল্টো করে ধরো তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, তো এই যে টিআরএনএ, এটা হচ্ছে একটা টিআরএন এর স্ট্রাকচার। তো টিআরএন এর গঠন কিরকম দেখতে? ক্লোভার লিফের মতো। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়, ক্লোভার লিফ মডেল নিম্নলিখিত কোন আরএনএ এর ক্ষেত্রে দেখা যায়? অপশন দিল টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এমআইআরএনএ, এরকম দিল, তাহলে অপশন হবে টিআরএনএ। বা কোশ্চেন হতে পারে যে টিআরএনএ এর স্ট্রাকচার যে মডেলটি ফলো করে সেটি হলো ক্লোভার লিফ মডেল, এই মডেল সেই মডেল, আমাকে অনেকগুলো মডেলের নাম দিল, তাহলে অ্যান্সার হবে ক্লোভার লিফ মডেল। বুঝতে পেরেছো? ঠিক সেরকমই আমি একটু আগে এমআরএনএ এর ক্ষেত্রে বলতে ভুলে গেছি, যে এমআরএনএ এর ক্ষেত্রে একটা কোশ্চেন হয় যে 5 প্রাইম ক্যাপ হলো 1 নম্বর অপশন 7 মিথাইল গুয়ানোসিন, 7 মিথাইল অ্যাডিনোসিন, 7 মিথাইল সাইটিডিন, 7 মিথাইল ইউরিডিন, বা যেরকমভাবে কোনো অপশান দিলে, তাহলে অপশান কি হবে? অবশ্যই অপশান 1 হবে, 7 মিথাইল গুয়ানোসিন। ঠিক আছে, 5 প্রাইম ক্যাপিংয়ে যে বন্ডিংটা দেখা যায় 5 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, হ্যাঁ, বা 3 প্রাইম টু 3 প্রাইম, বা 5 প্রাইম 5 প্রাইম টু 2 প্রাইম, কোন ধরনের বন্ডিংটা দেখা যায়? অবশ্যই 5 প্রাইম টু 5 প্রাইম। এই রকম
কোশ্চেন কিন্তু নিটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে এইচএসের যে এমসিকিউগুলো আসে সেখানেও ইম্পর্টেন্ট। কেমন, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম টিআরএন এর ক্ষেত্রে। তো এই যে টিআরএন এর স্ট্রাকচারটা দেখো, এই যে পজিশনগুলো, এবার এইখানে এইটুকু, এইখানে এইটুকু, এইগুলোকে বলা হয় আর্ম বা বাহু। কি বলা হয়? আর্ম বা বাহু। আর্ম কথাটা ঠিক হলো না, স্টেম বলা হয়। কি বলা হয়? স্টেম বা বাহু বলা হয় কার? টিআরএন এর। আর এই যে স্ট্রাকচারগুলো দেখছো, এইগুলোকে বলা হয় লুপ। কি বলা হয়? লুপ। ঠিক আছে, তার মধ্যে এই যে লুপটা আছে, এই লুপটাকে বলা হয় টি সাই সি লুপ। টি মানে হচ্ছে টি মানে হচ্ছে রাইবোথাইমিডিন, আর সাই মানে হচ্ছে সিউডো ইউরাসিল, আর সি হচ্ছে সাইটোসিন। এই তিন ধরনের বেস নিয়ে এই লুপটা গঠন করে। কি বললাম? রাইবোথাইমিডিন, সিউডো ইউরাসিল, আর হচ্ছে সাইটোসিন। এই তিন ধরনের বেস নিয়ে এই লুপটা গঠন করে বলে এটাকে বলা হয় টি সাই সি লুপ। ঠিক আছে, এটা হচ্ছে থাইমিন, এটা হচ্ছে সাই। এবং এই যে লুপটা আছে এটাকে বলা হয় অ্যান্টি কোডন লুপ। অ্যান্টিকোডন লুপ কেন এখানে বলা হচ্ছে এটাকে, সেটা বুঝতে গেলে তোমাদের আগে এই জায়গাটা বুঝতে হবে। এটা আমি বুঝিয়ে তারপর এটা বুঝছি। আর এইখানে এক ধরনের স্পেশাল বেস থাকে, সেটা হচ্ছে ডিহাইড্রো ইউরিডিন। কি বললাম? ডিহাইড্রো ইউরিডিন। সেই কথা থেকে এটার নাম হয়েছে ডিহাইড্রো ইউরিডিন লুপ। ডিহাইড্রো ইউরিডিন বলে এক ধরনের স্পেশাল বেস থাকে, এটাকে বলা হয় ডিহাইড্রো ইউরিডিন লুপ। ঠিক আছে, আর আমরা জানি আরএনএ, ডিএনএ যাই হোক না কেন, এর পোলারিটি থাকে। সেই পোলারিটি দেখতে কি দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে 3 প্রাইম আর এই দিকটা হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে, আর একটা স্পেশাল লুপ আছে যেটা হচ্ছে এই যে রিজিয়নটা, এটাকে বলা হয় ভ্যারিয়েবল লুপ। কেন ভ্যারিয়েবল লুপ বলা হয়? কারণ এখানকার যে বেসগুলো আছে সেগুলো ভ্যারিয়েবল। ঠিক আছে, আর দেখো এই যে স্টেমগুলো আছে, স্টেমগুলোর মধ্যে 5 প্রাইম যে আর্মটা আছে, এই 5 প্রাইমে একটা কনজার্ভ সিকোয়েন্স থাকে। সেটা কি? এই 5 প্রাইমে যে কনজার্ভ সিকোয়েন্সটা সেটা হচ্ছে এ সি সি, তিনটে কনজার্ভ থাকে। 4 নম্বর যে বেসটা এখানে থাকে সেটা হয় অ্যাডেনিন হবে, নয় গুয়ানিন হবে, নয় সাইটোসিন হবে, নয় ইউরাসিল হবে। অর্থাৎ 4টে যে বেস তার মধ্যে যে কোনো একটা থাকবে, হয় অ্যাডেনিন, নয় গুয়ানিন, নয় সাইটোসিন। ঠিক আছে, 4টের মধ্যে একটা থাকবে। আর প্রথম যে তিনটে সেইগুলো ফিক্সড থাকবে। দেখো প্রথম তিনটে এ সি সি, এই তিনটে ফিক্সড থাকবে। এটা যদি আমরা নর্মালি দেখতে যাই তাহলে এরকম দেখতে পাবো যে সি সি এ, এদিকটা হবে 5 প্রাইম, এদিকটা হবে 3 প্রাইম, তাই তো? বা উল্টো করে আঁকলে হবে, এই দিকটা হবে 3 প্রাইম যদি দেখায়, এই দিকটা যদি 5 প্রাইম দেখায়, তাহলে হবে এ সি সি। তার সঙ্গে লাস্টে যেটা থাকবে সেটা অ্যাডেনিন, নয় গুয়ানিন, নয় সাইটোসিন, নয় ইউরাসিল, যে কোনো একটা থাকবে। বুঝতে পেরেছো? এই যে আর্মটা, এই যে বাহুটা বা স্টেমটা, এটাকে বলা হয় অ্যাকসেপ্টর আর্ম বা অ্যাকসেপ্টর স্টেম। কি বললাম? অ্যাকসেপ্টর স্টেম। কেন অ্যাকসেপ্টর স্টেম কেন বলা হচ্ছে?
কারণ তোমাদেরকে একটু আগে আমি বলেছি যে টিআরএনএ কে ট্রান্সফার আরএনএ কেন বলা হচ্ছে, কারণ এ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে যে রাইবোজোম আছে এমআরএনএর উপর যুক্ত, সেখানে নিয়ে গিয়ে ট্রান্সফার করে, দিয়ে পর রাইবোজোমের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডগুলিকে যুক্ত করে। তাহলে এই যে টিআরএনএটা যে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করছে, বয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য তো তাহলে কি করতে হবে, একে যুক্ত অ্যামাইনো অ্যাসিডকে নিজের সঙ্গে কোনো জায়গায় অ্যাটাচ করতে হবে, দিয়ে বয়ে নিয়ে যেতে হবে। তোমাকে যদি নর্মালি বলা হয় যে তুমি একটা একটা ফুলকপি বা একটা বাঁধাকপি বা একটা কুমড়ো বা কোনো কিছু একটা পেন বা একটা খাতা বা একটা কলম তোমাকে কিছু দিলাম, দিয়ে বললাম তুমি এটা বয়ে নিয়ে যাও। যখনই তুমি এটা বইতে যাবে তখন সেটা তোমাকে ধরতে হবে, ধরে নিয়ে যেতে হবে, এটা হাত দিয়ে ধরতে হবে, তাই তো? তাহলে তুমি হাত দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করছো বা ধরছো, তাহলে তোমার হাতটা হচ্ছে অ্যাকসেপ্টার। ঠিক টিআরএনএরও এরকম একটা জায়গা থাকে যেখানে অ্যামাইনো অ্যাসিডটা এসে যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টার। কিন্তু সে কে, লুপ নাকি স্টেম? যদি লুপ হয় তাহলে তাকে আমরা কি বলবো, অ্যাকসেপ্টার লুপ। আর যদি স্টেম বা বাহু হয় তাহলে তাকে অ্যাকসেপ্টার বাহু বা অ্যাকসেপ্টার স্টেম বলবো। তো সেটা হচ্ছে লুপ নয়, স্টেম, এটা হচ্ছে স্টেম। তাহলে সেটা আমরা কি বলবো, অ্যাকসেপ্টার স্টেম। কোন জায়গাটা সেটা, 3' এন্ড। কোন প্রাইমটা, 3' এন্ড। এইখানে একটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়, স্টার বন্ধনের মাধ্যমে এখানে এসে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। যুক্ত হয়ে তখন এই টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিডটাকে বয়ে নিয়ে যায়। বুঝতে পেরেছ? সেই জন্য এই আরএনএটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, সমস্যা নেই। এবার তোমরা জানো যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড তাদের একটা করে কোডন থাকে। যেমন হচ্ছে আমি একটু আগে বলছিলাম AUG, এই যে কোডনটা সেটা মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিড হয় তাকে ইন্ডিকেট করে। কাকে? মিথিওনিনকে। এরকম প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা কোডন থাকে। বুঝতে পেরেছো? সাপোজ দিস অ্যামাইনো অ্যাসিড ইজ মিথিওনিন, তাহলে এটা যদি মিথিওনিন হয় তার মানে এখানে কি কোডন আছে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে? এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে কোডনটা আছে সেটা হচ্ছে AUG। কি কোডন আছে? AUG। তোমাদেরকে একটু আগে বললাম যে টিআরএনএ এমআরএনএ তে নিয়ে যায়, বয়ে নিয়ে যায়। এমআরএনএ যে রাইবোজোম আছে সেখানে বয়ে নিয়ে যায়। কি বয়ে নিয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে যায়। এবার ধরো তোমাকে বললাম যে তুমি বাড়ি থেকে স্কুলে বইটা নিয়ে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? বাড়ি থেকে বইটা নিতে হবে, হাতে নিতে হবে, হাতে নিয়ে এগিয়ে গিয়ে ধীরে ধীরে সাইকেলে হোক, বাসে হোক, হেঁটে হোক, গিয়ে স্কুল পৌঁছালে। স্কুলের ভেতর ঢুকে একটা নির্দিষ্ট জায়গায় বইটাকে রাখতে হবে। ঠিক সেরকমই মানে তোমাকে বইটা বয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তার মানে স্কুলে তোমাকে প্রবেশ করতে হচ্ছে, স্কুলের সঙ্গে তোমাকে অ্যাটাচড হতে হচ্ছে, যুক্ত হতে হচ্ছে, তাই কি না? ঠিক সেরকমই এই এমআরএনএটাকে যখন বয়ে নিয়ে যাচ্ছে একটা টিআরএনএ নিজের হাতে করে, তখন যখন সে এমআরএনএতে গিয়ে রাখতে যাবে বা রাইবোজোমের মধ্যে গিয়ে রাখতে যাবে, তার মানে তার সঙ্গে তাকে যুক্ত হতে হবে। তো যুক্ত হবে কিভাবে? যুক্ত হবে হচ্ছে এই যে অ্যান্টিকোডন লুপটা আছে, সেই অ্যান্টিকোডন লুপের সাহায্যে টিআরএনএটা রাইবোজোমের সঙ্গে, এমআরএনএর উপর রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, কিভাবে যুক্ত হয়? এই যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে যুক্ত হতে, তার যে কোডন আছে তার ঠিক উল্টো, যে কোডন আছে তার ঠিক উল্টো কোডনের সাহায্যে যুক্ত হয়। কিরকম? দেখো এইখানে যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে সেটা আমি AUG লিখলাম বলে এটা হলো, এটা GUG যেটা ভ্যালিনকে ইন্ডিকেট করে, GUG এটাও থাকতে পারতো বা অন্য কিছু থাকতে পারতো, GUG ভ্যালিনকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে AUG আছে, এই AUG এর উল্টো কোডনটা থাকবে। কিরকম? এটা যদি AUG হয় তাহলে এই উল্টোটা কি হবে? এখানে কি থাকবে? এর বদলে কি থাকবে? এর বদলে থাকবে ইউ, এর বদলে কি থাকবে? এ, আর জি এর বদলে কি থাকবে? সি। তাহলে এইখানে AUG এর উল্টো গঠনটা হলো UAC। ঠিক
তাহলে এখানে অ্যান্টিকোডন লুপ কেন? এখানে এটা হচ্ছে তোমার, এখানে থাকবে হচ্ছে ইউএসি, যেহেতু এখানে এইউজি যুক্ত হয়েছে, মিথিওনিন যুক্ত হয়েছে, তাই এখানে হয়ে যাবে ইউএসি, অর্থাৎ এই কোডনটার অ্যান্টিকোডন, উল্টো কোডনটা এখানে থাকবে। সেই জন্য এই কোডনটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই কোডনটাকে অ্যান্টিকোডন লুপ কেন বলা হলো, এটা বোঝা গেল যে অ্যাকসেপ্টার বাহুতে যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত আছে, যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত আছে তার কোডনের উল্টো কোডনটা, অ্যান্টিকোডনটা এই লুপে থাকে, এবং এই লুপটার সাহায্যে এটা যদি একটা এমআরএনএ হয়, এটা যদি একটা এমআরএনএ হয়, সেই এমআরএনএর সঙ্গে যুক্ত থাকবে। কেন, কিভাবে যুক্ত হবে? কারণ এই এমআরএনএর সঙ্গে যুক্ত হতে গেলে এখানে একটা এ থাকতে হবে, একটা ইউ থাকতে হবে, একটা জি থাকতে হবে। এবার এর সঙ্গে তবেই তো যুক্ত হতে পারবে। তাহলে দেখো এমআরএনএর উপর যে কোডনটা আছে আর এই টিআরএনএতে যে অ্যামাইনো অ্যাসিড যে কোডনটা আছে, সেই কোডনটা সেম হলো, সেম হয়েছে। তাহলে এই কোডন অনুযায়ী এবার কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, এই অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। কেমন? তো এই হচ্ছে ব্যাপার। এই কারণে এই কোডনটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, যেটা একটা টিআরএনএ কে এমআরএনএ এর সঙ্গে যুক্ত হয়, যেমন স্কুলের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলছিলাম, ঠিক সেরকম একটা টিআরএনএ কে একটা এমআরএনএ এর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন কেন বলা হচ্ছে? কারণ এখানে যে কোডনটা থাকে সেটা হচ্ছে অ্যাকসেপ্টার আর্মে যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয় তার কোডনের উল্টো কোডনটা এখানে থাকে বলে এটা বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। বুঝতে পেরেছো? এই গেল একটা টিআরএনএর স্ট্রাকচার। কি বললাম? টিআরএনএর স্ট্রাকচার হচ্ছে ক্লোভার লিফ মডেলের স্ট্রাকচার, ক্লোভার লিফের মতো দেখতে অনেকটা। এখানে টোটাল 4টে লুপ থাকে, তার মধ্যে একটা লুপ হচ্ছে, এটাকে বলা হচ্ছে টিসাইসি লুপ, এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। কেন বলা হচ্ছে সেটা বললাম। এটা হচ্ছে ডিহাইড্রোইউরিডিন লুপ, আর একটা থাকে ভ্যারিয়েবল লুপ, তাই তো? আর স্টেম থাকে কটা? একটা, দুটো, তিনটে, 4টে স্টেম থাকে। 4টে স্টেমের মধ্যে অ্যাকসেপ্টার স্টেম কোনটা? যেখানে এ সি সি 3 প্রাইমের থেকে এ সি সি আর একটা যে কোনো একটা পিরিমিডিন বা পিউরিন বেস থাকে, এই এমআরএনএ স্ট্রাকচার। আর হচ্ছে যে তোমার অ্যান্টিকোডন লুপ, এটাকে অ্যান্টিকোডন লুপ কেন বলা হচ্ছে? কারণ এখানে এই অ্যাকসেপ্টার আর্মে যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয় তার কোডনের উল্টো কোডনটা এই অ্যান্টিকোডন লুপে থাকে বলে এটাকে অ্যান্টিকোডন লুপ বলা হয়। এর কাজ হচ্ছে একে এমআরএনএর সঙ্গে, টিআরএনএ কে এমআরএনএর সঙ্গে যুক্ত করা। বুঝতে পেরেছো? এই হচ্ছে একটা টিআরএনএর স্ট্রাকচার, তোমাদের ক্লাস 12 এর জন্য যথেষ্ট। কেমন? এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে যে অ্যান্টিকোডন লুপ বলা হয়, টিআরএনএ অ্যান্টিকোডন লুপকে অ্যান্টিকোডন লুপ বলা হয়, তার কারণ হচ্ছে এখানে অ্যাকসেপ্টার আর্মের অ্যামাইনো অ্যাসিডের অপোজিট কোডনটা থাকে, উল্টো কোডনটা থাকে বলে বলা হয়, বা বললো যে অ্যাকসেপ্টার আর্মের মতো কোডন থাকে বলে বলা হয়, এটাকে এমআরএনএ কে যুক্ত করতে পারে বলে অ্যান্টিকোডন লুপ বলা হয়। এরকম অপশন দিতে পারে। অপশন ঠিক হবে হচ্ছে অপশন 1, কারণ এটা যে অ্যাকসেপ্টার আর্মে যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তার উল্টো কোডনটা এখানে থাকে। বোঝা গেছে? এই গেল তোমাদের ট্রান্সফার আরএনএ, এটুকু পড়লেই হবে। তোমরা প্রত্যেকে কি করবে? এই আরআরএনএ, এমআরএনএ এবং টিআরএনএ এগুলোর স্ট্রাকচার পড়বে, গঠন পড়বে, সেই সঙ্গে সঙ্গে এদের কাজটাও পড়বে। এইগুলো যদি পড়ে ফেলতে পারো ঠিকঠাক করে, তাহলে এর পরের যে আমাদের স্টাডি আছে সেন্ট্রাল ডগমা, অর্থাৎ কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, কিভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এই যে প্রসেসগুলো যখন আমরা পড়বো পরবর্তী ক্লাসে, তখন এইগুলো বুঝতে আমাদের সুবিধা হবে যদি এই গঠনগুলো আমরা ঠিকঠাক পড়ে থাকি। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।